স্বাগত সংবাদ যোগে। দিনের প্রধান সংবাদ ও তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি রুবাইয়াত অদিতি। ঐক্যবদ্ধ বিএনপি সকল ধরনের স্বৈর শাসককে মোকাবেলা করতে সক্ষম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীদের জনগণের কাছে দলীয় ভাবনা তুলে ধরার আহ্বান জানান তিনি। বর্তমান রাজনীতি ও সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলাপ করে চলুন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম। আপনাদের দুজনকেই সংবাদযোগে স্বাগত জানাচ্ছি। আজিজুল বারী হেলালের কাছে আসতে চাই। প্রথমেই আমরা প্রতিবেদন দেখছিলাম এবং সেখানে দলীয় ঐক্যের কথা আজ উঠে এসেছে তারেক রহমানের বক্তব্যে। দেশ এখন নির্বাচনমুখী। অভ্যন্তরীণভাবে বিএনপি কতটা সুগঠিত দল এখন, কতটুকু আত্মবিশ্বাসী? জি, আমরা খুবই আত্মবিশ্বাসী, কারণ আমরা গত 17 বছর এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা সামনের সারিতে অংশগ্রহণ করেছি এবং অনেক গুম খুন নির্যাতনের মাধ্যমে আমাদের যে বিজয় অর্জন হয়েছে, এখন আমাদের দলের সাংগঠনিক ভিত্তি মজবুত। আপনারা জানেন সারা দেশে আমাদের সংগঠনের বিস্তৃতি রয়েছে। সুতরাং আমাদের এক একটি নির্বাচনী এলাকা, যেহেতু আমরা একটি বড় দল, অনেক লোক এখন প্রার্থী আমাদের এই প্রত্যেকটা এলাকায়। এই জন্য আমাদের চেয়ারম্যান আজকে সবাইকে বলেছেন যে সবাই যদি ঐক্যবদ্ধভাবে থাকি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে গুপ্ত স্বৈরাচার দেশে চাপিয়ে বসার যে সুযোগ দিচ্ছে সেটা থাকতে পারবে না, এবং আমাদের এই দলীয় ঐক্য এবং পাশাপাশি অভ্যুত্থানের সকল শক্তির ঐক্যের কথাই তিনি বলেছেন। এবং আমাদের দল বিএনপি দলীয় এখন যে সম্মেলনগুলো হচ্ছে বিভিন্ন জায়গায়, আমাদের কমিটি গঠন হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। এই প্রক্রিয়ায় আমাদের সাংগঠনিক ভিত্তি এখন শক্ত হচ্ছে, কিন্তু নমিনেশনের ব্যাপারে এক একটা এলাকায় অনেক প্রার্থী। এই জন্য তিনি যাকে নমিনেশন দেওয়া হবে সবাই যেন তার পক্ষে থেকে আমরা একত্রে নির্বাচনটা ফেস করতে পারি, এই জন্য বলেছেন। এবং এই বক্তব্যে আমাদের দলের মধ্যে একটা ঐক্যের সৃষ্টি হবে। আমরা অনৈক্য ছিলাম সেটা বলছি না, কিন্তু একটা ঐক্যের সৃষ্টি হবে তার এই বক্তব্যের ফলে। জি, গুপ্ত স্বৈরাচার এই শব্দ দুটো আলাদাভাবে লক্ষ্য করার মতো হয়েছে আজকের বক্তব্যে। এবং মাওলানা আব্দুল হালিমের কাছে আমি জানতে চাই যে এই রকম আশঙ্কা আদৌ দেখেন কিনা, যে গুপ্ত স্বৈরাচার তৈরির প্রক্রিয়া কি ভেতরে ভেতরে চলছে বলে আশঙ্কা করেন? সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনি যে প্রশ্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন গুপ্ত স্বৈরাচার। আমরা মনে করি যে 2024 সালের ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, কোন স্বৈরাচারী শক্তির সাহস করবে না যে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার পরিপন্থী কোনো কাজ করতে। তো একটি আহ্বান এসেছে দলের প্রতি এবং গণতান্ত্রিক শক্তির প্রতি। এটা ঠিক যে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে আমরা দেশের স্বার্থে এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা উচিত, এবং সেটা আমরাও মনে করি যে আমরা দলগতভাবে প্রতিযোগিতা করতে পারি ইলেকশনে, কিন্তু দেশের স্বার্থে এবং স্বৈরাচারী শক্তি যে রূপে আসুক, যে নামে আসুক, যেভাবে মুখে দিক থাকুক না কেন, আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করেছি। রাজনীতিতে নির্বাচনে আমাদের প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু আমরা দেশের স্বার্থে এবং স্বৈরাচারের বিরুদ্ধে গুপ্ত হোক আর সত্য হোক আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচনের কথা যেহেতু তুললেন, আপনার কাছেই জানতে চাইবো যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতির দাবি জানিয়ে আসছে বিগত কিছুদিন ধরে। তো দেশের জনগণ এই ব্যাপারে প্রস্তুত বলে কি মনে করেন? আমরা মনে করি যে দেশের জনগণ নির্বাচনের জন্য প্রস্তুত, এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হোক
দেশের জনগণ চায়, আমাদের প্রধান উপদেষ্টা সেই বারবার বলে আসছেন, আমরাও চাই। কিন্তু নির্বাচনটা সার্বজনীন করার জন্য এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য পিআর পদ্ধতিটাকে আমরা অগ্রাধিকার দিতে চাচ্ছি। এতে পিআর পদ্ধতি যদি হয় তাহলে অনেকগুলি সুবিধা আছে, কিছু সীমাবদ্ধতাও আছে। আমরা মনে করি যে সকল ভোটারের ভোটাধিকার নিশ্চিত হবে এবং মনোনয়ন বাণিজ্য সহ আরো যে সমস্ত ত্রুটিগুলো আছে সেগুলো থাকবে না এবং সকল দল মিলে আমরা নির্বাচন উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করতে পারবো। জনগণের কাছে আমরা যাচ্ছি এবং জনগণ এটা বোঝার চেষ্টা করছে এবং মানুষের মধ্যে আমরা সাড়া পাচ্ছি। আজিজুল বারী হেলাল, পিআর পদ্ধতি নিয়ে মানুষ নাকি বুঝতে শুরু করেছে, সাড়া দিচ্ছে। আপনাদের পর্যবেক্ষণ কি বলে এবং কি অসুবিধা দেখতে পান এই পদ্ধতিতে? আপনারা বিরোধিতা কেন করছেন? যে এটা ঠিক যে পিআর পদ্ধতির কথা শেষের দিকে এসে যে উঠলো, এটা মানুষ এখন আলোচনা করছে, এটা ঠিক। তবে পিআর পদ্ধতিতে সীমাবদ্ধতার কথা আমার ভাই হালিম ভাইও বললেন, আমরাও বলছি। এখানে দেখেন যেটা বলা হচ্ছে যে পিআর পদ্ধতির ফলে নির্বাচনে মনোনয়ন বাণিজ্য, নির্বাচনে ভোট সেন্টার দখল বা বিভিন্ন মাস্তানি হবে না, এই কথাটা ঠিক না। এই কারণে যে দেখেন পিআর পদ্ধতিতে ব্যক্তির পরিবর্তে মার্কা আসবে। এখন ব্যক্তির পরিবর্তে মার্কা এলে যে আপনার ভোট রিগিং হবে না, মনোনয়ন বাণিজ্য হবে না, আমি তো মনে করি যে মার্কা আসলে যেহেতু দলের প্রধানের কাছে সমস্ত আপনার ক্ষমতা চলে যাচ্ছে, কে নমিনেশন পাচ্ছে, তাহলে এখানে একটা একতন্ত্র উপস্থিত হতে পারে। আর মনোনয়নের যে অর্থাৎ মনোনয়ন বাণিজ্যের কথাটা এটা এখানে ঠিক হচ্ছে না, কারণ এখানে আরো বাড়ার একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু এক দলীয় এক ব্যক্তির উপর একটা ব্যবস্থা আছে। আর নির্বাচনী এলাকায় যে লিগিং হবে না, ভোট সেন্টার দখল হবে না, এটা ঠিক না। কারণ কি ব্যক্তির জায়গায় মার্কার, মার্কার ব্যক্তিরা যদি আপনার এলাকায় লিগিং করে বা সন্ত্রাস করে, মার্কার ব্যক্তিরাও করতো, একই জিনিস। তো এই সীমাবদ্ধতার কথা বলছি। এবং আপনার পিআর পদ্ধতিতে ফলে যে একটা আনস্টেবল গভর্নমেন্ট হয়, তারপরে পিআর পদ্ধতিতে আমাদের সংসদে আলোচনা হওয়া দরকার, সংসদে যাওয়া দরকার, অনেক সীমাবদ্ধতার কথা বলছি। এই জন্য বলছি যে পিআর পদ্ধতি এটা এখন একটা সেটেলড ইস্যু, এটা এখন আর এই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে না। ফার্স্ট পাস দি পোস্ট এই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনে আমরা যদি এই নির্বাচন আনসার্টেন হয়ে যায়, যদি এই নির্বাচন কোনো একটা ইস্যু করে আনসার্টেন হয়ে যায়, তাহলে যে স্বৈরাচারী বয়ান এখন কিন্তু শুরু হয়েছে। আমি দেখলাম যে আপনার ফ্যাসিস্ট আওয়ামী লীগের 17 বছর আর ডক্টর ইউনূসের 1 বছরের একটা তুলনামূলক আলোচনা বিভিন্ন পত্রিকা, টেলিভিশনে বিভিন্ন বক্তারা বলছে এবং তাদের একটা উত্থান আমরা দেখতে পাচ্ছি। ঢাকার বিভিন্ন জায়গা খন্ড খন্ড মিছিল, নিউ ইয়র্কের ঘটনা, আরো বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি। এই জন্য বলছি যে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনটা উৎসবমুখর পরিবেশে না করতে পারি, তাহলে কিন্তু সেই গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। এইটা আমরা বলছি। এবং এই জন্য এখন কোনো পিআর পদ্ধতি বলেন বা আরো যে সংস্কারের জুলাই সনদ বলেন, এইগুলো আপনার একটা স্যাটিসফাইড ইস্যু। এই ইস্যুটাকে আমরা আর বড় না করে নির্বাচনকে টার্গেট করে আমাদের সমস্ত অভ্যুত্থানের শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিযোগিতামূলক নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। আপনি জুলাই সনদের প্রসঙ্গ যেহেতু তুললেন, তো আমি আপনার কাছে আসলে এই প্রশ্নটা রাখতে চাই যে নির্বাচনের আগে এই পয়েন্টটাও খুবই গুরুত্ব পাচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন। বিএনপির এই বিষয়ে ভাবনা কি? 5 মাস সময় আছে নির্বাচনের, এই সময়ের মধ্যে বাস্তবায়নের কতটা সম্ভব? যেহেতু জুলাই সনদ দিয়ে অনেক কথা হচ্ছে, এখনো জুলাই সনদ আপনার লিগ্যাল ফ্রেমওয়ার্ক এবং ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা 4-5টা অপশন দিয়েছি। যে সংবিধান পরিবর্তন করতে হলে আপনাকে সংসদে যেতে হবে, তারপরে আপনার জুলাই সনদ যদি আপনি বাস্তবায়ন করতে চান তাহলে সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্স নেওয়া যেতে পারে। তারপরে আমরা এও বলেছি যে জুলাই সনদ বাস্তবায়নে আস্থা এবং বিশ্বস্ততার একটা কথা উঠেছে। এই জন্য আমরা এও বলেছি যে যেদিন জাতীয় সংসদ নির্বাচন হবে সেদিন জুলাই সনদকে আপনার গণভোটের রূপ দেওয়া যেতে পারে। এরকম অনেকগুলো অপশন দিয়েছি। আমার মনে হয় যে অন্য রাজনৈতিক দল আমাদের এই অপশনগুলো ভেবে দেখবে। কারণ কি, যদি আপনি কনস্টিটিউশনাল অর্ডার
মাধ্যমে কোনো কিছু করতে চান যেটা পরবর্তীতে চ্যালেঞ্জ হবে এবং কনস্টিটিউশনাল অর্ডার বা প্রেসিডেন্টের ক্ষমতা আপনার দিয়ে আপনার জুলাই আপনার সংবিধানে এটা সংযোজন করা সম্ভব না। এগুলোর আইনি অনেক ব্যাখ্যা আছে। এই জন্য আমাদের যে ঐক্যমত কমিশনে আলোচনা চলছে, আমি মনে করি এই আলোচনার মাধ্যমে এইটার ব্যাপারে একটা সুরা হবে। সুতরাং পিআর বলেন, জুলাই সনদ বলেন, সবকিছুই এখন একটা রিজলভ ইস্যু মতো হয়ে যাচ্ছে এবং এই জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য আমরা যে অঙ্গীকারাবদ্ধ, এটা এবং আমরা যে কর্ডিয়াল, এই জন্য আমরা অনেকগুলো অপশন বলেছি, কিন্তু আইনের বাইরে যায় আপনি কিছু করলে সেটা পরে চ্যালেঞ্জ হবে। আমরা সেটাই বলতে চাচ্ছি। মৌলানা আব্দুল হালিম, ঐকমত্য কমিশনের প্রসঙ্গটি এসেছে। নির্বাচিত সরকার জুলাই সনদ বাস্তবায়নের যে পরিকল্পনা সেটি বাস্তবায়ন করবে, মানে যদি নির্বাচনের আগে 5 মাসে সম্ভব না হয় এমনটা ধরে নিয়ে, এই ধরনের সিদ্ধান্ত কি এখন পর্যন্ত ঐকমত্য কমিশনের বৈঠকগুলোতে আসতে পেরেছে দলগুলোই? মানে সর্বসম্মতিক্রমে এই ধরনের একটা সিদ্ধান্ত কি আদৌ কাছাকাছি পৌঁছাতে পেরেছে দলগুলো? একটা বিষয়ে ঐকমত হয়েছে যে জুলাই জাতীয় সনদ প্রণয়ন লাগবে, কিন্তু জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিয়ে কিছুটা মতপার্থক্য আছে। আমরা ঐকমত্য কমিশনের বৈঠকে বলেছি, আবার রাজনৈতিক দল হিসেবে কর্মসূচি দিয়ে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে আমরা এই অ্যাপ্রোচ রাখতে চাচ্ছি যে জুলাই সনদের আইনি ভিত্তি যদি নির্বাচনের আগে চূড়ান্ত না হয়, তাহলে অতীতের উদাহরণ আছে যে নির্বাচনের পরে সেই প্রতিশ্রুতি রক্ষা হয়নি। যে কেয়ারটেকার সরকারের মধ্য দিয়ে 1991 সালে সরকার গঠন হয়েছিল, বিএনপি ক্ষমতা এসেছিল, সেই কেয়ারটেকার সরকার দাবি নিয়ে যখন মাঠে আসলো, তখনই আমাদের অনেক সময় আমাদের হাতে চলে গেছে, 173 দিন হরতাল করতে হয়েছে। সেই জন্য বিএনপি একটি গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক দল। আমরা মনে করি যে আমরা সবাই মিলে, যেহেতু আমরা কাছাকাছি এসেছি, আইনি ভিত্তি দেওয়ার মধ্যে এটার স্বীকৃতি যে 24 সালের আগস্ট মাসে যে বিপ্লব হয়েছে ছাত্র জনতার এবং এই রক্তের প্রতি, যদি আমরা আগ থেকে আইনি স্বীকৃতি না দিই, তাহলে এখানে কিন্তু থেকে যায়, সংসদ থেকে যায়, এবং জুলাই যোদ্ধাদের সম্মান রক্ষা না করে, তাদের বিষয় একটা বিষয় চূড়ান্ত না করে আমরা নির্বাচনের দিকে চলে গেলাম। এই একটি অবস্থা থেকেই এই দাবিটা আমরা জোরদার করছি এবং এই ক্ষেত্রে অনেকগুলো রাজনৈতিক দলে আমরা ঐক্যমতে এসেছি। 2-1টি দল বাদ আছে। আমরা মনে করি যে বিএনপি সকল দল আমরা ঐক্যবদ্ধ হতে পারলে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়াটা এটা কোনো অসুবিধা নয়। কারণ যে আন্দোলনের কারণে, যে বিপ্লবের কারণে বা যে অভ্যুত্থানের কারণে শেখ হাসিনা বিতাড়িত হয়েছিল, তারা তো নির্বাচিত হয়েছিল 2024 সালের 7 জানুয়ারি 5 বছর থাকার জন্য। তো তারা তো ফেসিবাদী শক্তি হিসেবে চিহ্নিত হয়েছে, বিদায় হয়েছে। এই জন্যে 24 গণঅভ্যুত্থানের স্বীকৃতি আইনি ভিত্তি লাগবে। এটা আমাদের সকলকে এই লক্ষ্যে পুষতে হবে। এই বিষয়ে আজিজুল বারী হেলাল কি বলবেন? মানে এই যে পরবর্তীতে কথা না রাখার একটা ভয়, এই বিষয়ে কি বলবেন? আপনি দেখেন পলিটিক্যাল সিনারিও এখন টোটালি চেঞ্জ, তাই না? 91 সালে আপনার যে সরকারটা গঠিত হয়েছিল, তারা কিন্তু 3 জোটের রূপরেখা সবই বাস্তবায়ন হয়েছিল। সংস্কার কমিশন গুলো হয়েছিল, সেগুলো নিয়ে কথা বলতে পারে। কিন্তু এখন যে পলিটিক্যাল সিনারিও চেঞ্জ এবং এই জুলাই সনদকে, এটা একটা কমিটমেন্ট, ইট ইজ কাইন্ড অফ কমিটমেন্ট। এই কমিটমেন্ট যে বিএনপি রাখবে বা বিএনপি বা যেই সরকার গঠন করুন, সেজন্য বিশেষ করে আমাদের দল দেখবেন কতটা কর্ডিয়াল। এই জুলাই সনদকে একটা আইনি ভিত্তি দেওয়ার জন্য আমরা অনেকগুলো অপশনের কথা বলেছি এবং এই জুলাই সনদের কোনো একটা বিষয় যদি কোনো রাজনৈতিক দল পরবর্তীতে না মানে, তার অবস্থা কিন্তু প্রেসিডেন্স রয়ে গেছে যে পূর্ববর্তী সরকারে কি হয়েছিল। তবে আমাদের আলোচনাগুলো আপনি দেখবেন ঐক্যমত কমিশনের কাছে, যে আমরা যে জিনিসটা রাষ্ট্রের জন্য আগামীতে ভালো হবে
কারণ আমাদের একটা অভিজ্ঞতা রয়েছে রাষ্ট্র পরিচালনার। এই জন্য আগামীতে রাষ্ট্র পরিচালনা যেগুলো ভালো হবে সেগুলোর জন্য কিন্তু আমরা মেনে বলছি, এবং যেগুলো আসলে রাষ্ট্রের জন্য ভালো হবে না সেগুলোর জন্য আমরা কিন্তু আলোচনা চালিয়ে যাচ্ছি। কিন্তু আলোচনা যখন চলছে সেখান থেকে রাজপথে যাওয়াটা কতটা যৌক্তিক, কারণ আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আছি। এই সরকারের অনেক দুর্বলতা আমরা জানি। এই জন্য আমাদের রাজনৈতিক দলগুলোকে খুব কেয়ারফুল হতে হবে যে আমাদের যেখানে আলোচনাটা চলছে সেই আলোচনার দুই পক্ষ, আমরা সমস্ত পক্ষ, এখানে মেজর যে দলগুলো আছে তারা সবাই আলোচনার টেবিলে আলোচনা করে কিভাবে একটা নির্বাচন করা যায়। সেই অবস্থা থেকে যদি আপনি আলোচনা রাজপথে চলে যান তাহলে কিন্তু ওই যেটা বলা হচ্ছে গুপ্ত স্বৈরাচার কিন্তু এই সুযোগটা নেবে। আমরা সেটাই বলছি। মৌলানা আব্দুল হালিম, একটু ছোট্ট করে শেষ মুহূর্তের প্রশ্ন আপনার কাছে, যে ফেব্রুয়ারিতে নির্বাচন এবং সেই নির্বাচনের জন্য দেশ প্রস্তুত, নির্বাচন কমিশন প্রস্তুত হচ্ছে, এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা বিশ্বমঞ্চেও এখন দেখছি। সেক্ষেত্রে এই জুলাই সনদ বাস্তবায়নের জায়গাটিতে যদি সম্পন্ন করা সম্ভব না হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কি বাধা দেওয়ার কোনো ইচ্ছা আপনাদের আছে কিনা? না, বাধা দেওয়ার ইচ্ছা নাই, কিন্তু আমরা মনে করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেটা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা, জনগণের আকাঙ্ক্ষা গঠিত হয়েছে, তারা পারবে। এই ফেব্রুয়ারির আগেই জুলাই সনদের বিষয় আইনি ভিত্তি দিয়ে নির্বাচন আয়োজন করা সম্ভব, এটা আমরা মনে করি। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, আজিজুল বারী হেলাল এবং মৌলানা আব্দুল হালিম, দুজনকেই অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হবার জন্য। বেশ কিছু বিষয়ে আপনাদের মন্তব্য আমরা জেনে নিচ্ছিলাম। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।